সবাইকে এই চ্যানেলে স্বাগত। জর্জ বার্লো আর মিন্টো প্রথম বাংলার এই দুজন গভর্নর জেনারেল সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ভারতের মডার্ন হিস্ট্রিতে এই দুজন গভর্নর জেনারেল সম্পর্কে তেমন খুব একটা গুরুত্বপূর্ণ ঘটনা নেই, অল্প দু একটা ঘটনা আছে, সেগুলোই এক এক করে বলি। 1805 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ওয়েলেসলি রিটায়ারমেন্ট নিয়ে ইংল্যান্ডে ফিরে যায়। তখন চার্লস কর্নওয়ালিসকে আবারও ভারতের গভর্নর জেনারেল হিসাবে পাঠানো হয়। তবে কর্নওয়ালিস খুব বেশি দিন গভর্নর জেনারেল হিসাবে থাকেনি। 1805 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে তিনি মারা যান এবং উত্তরপ্রদেশের গাজীপুরে তার সমাধি দিয়ে দেওয়া হয়। এই জন্যই ওই সময়ে সামাল দেওয়ার জন্য জর্জ বার্লোকে টেম্পোরারি গভর্নর জেনারেল হিসাবে বাংলাতে বসানো হয়। কি বললাম? 1805 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে স্যার জর্জ বার্লোকে টেম্পোরারি গভর্নর জেনারেল হিসাবে বাংলাতে বসানো হয় এবং তিনি অ্যাক্টিং গভর্নর জেনারেল হিসাবে 2 বছর ছিলেন। 1807 খ্রিস্টাব্দে তিনি রিটায়ারমেন্ট নিয়ে নেন। এই 2 বছরের ভেতরে বাংলা এই এরিয়াতে তেমন খুব একটা গুরুত্বপূর্ণ কিছু ঘটেনি। বোম্বে আর মাদ্রাস এরিয়াতে দুটো ঘটনা ঘটেছিল, সেটাই বলি। এর আগে যখন ওয়েলেসলি ছিল, ওয়েলেসলির সময় 1803 খ্রিস্টাব্দে এই মারাঠা এরিয়াতে চালু হয়েছিল সেকেন্ড অঙ্গ মারাঠা যুদ্ধ, আর সেই যুদ্ধটা কন্টিনিউ হতে হতে 1805 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে গিয়ে শেষ হয়। 1805 খ্রিস্টাব্দের 24শে ডিসেম্বর এই সেকেন্ড অঙ্গ মারাঠা যুদ্ধের সমাপ্তি ঘটে এবং সেই সময়টায় ভারতের গভর্নর জেনারেল বা বাংলার গভর্নর জেনারেল ছিলেন ওই যে কি বললাম, স্যার জর্জ বার্লো। আর জর্জ বার্লোর সময় আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা এই মহীশূর এরিয়াতে ঘটে, সেটা হলো বেলোরে সিপাহী বিদ্রোহ। 1806 খ্রিস্টাব্দের 10ই জুলাই এই এরিয়া হলো ভেলোর। এই ভেলোরে মাদ্রাস আর্মির যে সমস্ত সিপাহী ছিল তারা একটা বিদ্রোহ করে এবং এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল টিপু সুলতানের ছেলেরা। এই বিদ্রোহের পেছনে ছোট্ট একটু কারণ ছিল, সেটা একটু বলি। 1805 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের এই এরিয়াতে সৈনিকদের ড্রেস ও থাকা খাওয়া নিয়ে একটা নতুন নিয়ম চালু হয়েছিল এবং সেই নিয়ম অনুযায়ী বলা হয় যে এখানকার সৈনিকদের একটি নির্দিষ্ট ড্রেস পরে থাকতে হবে, মানে একটি নির্দিষ্ট পোশাকে থাকতে হবে। সৈনিকদের একটা নির্দিষ্ট পোশাক থাকবে এবং এইভাবে নরমালি চলতে থাকে। চলতে চলতে 1806 খ্রিস্টাব্দে গিয়ে এই মাদ্রাস আর্মির যে কমান্ডার ইন চিফ বা সেনাপতি রয়েছে, তিনি তার সৈনিক বা সিপাহীদের একটি অর্ডার দেন, তাদেরকে আদেশ দেন যে সৈনিকরা ডিউটিতে থাকাকালীন কোনো ধার্মিক জিনিসপত্র ব্যবহার করতে পারবে না। যেমন হিন্দু সৈনিকরা নরমালি মাথাতে একটা টিকা লাগাতো বা তিলক লাগাতো। মাদ্রাস আর্মির সেনাপতি বলেন যে মাথাতে কোনো তিলক বা টিকা লাগানো যাবে না। মুসলিম সৈনিকদের বলেন যে তারা দাড়ি বা গোঁফ রাখতে পারবে না এবং অন্যান্য ধর্মের সৈনিকদেরও বিভিন্ন রেস্ট্রিকশন দিয়ে দেন। যেমন পাঞ্জাবে যে সমস্ত সৈনিক ছিল তাদেরকে বলেন যে তারা পাগড়ি পরতে পারবে না, হাতে বালা পরতে পারবে না, এই রকম। এবার এই ঘটনার পাশাপাশি ওই সেনাপতি আরো একটি অর্ডার দিয়েছিলেন যে সৈনিকদের একটি বিশেষ ধরনের টুপি পরতে হবে। এই অবস্থায় ওই সমস্ত সৈনিকরা একটু খেয়াল করেন যে সেনাপতি যে টুপি পরে থাকার জন্য নির্দেশ দিয়েছেন সেই সমস্ত টুপি নরমালি খ্রিস্টান ধর্মের লোকেরা পরেন। এর ফলে তারা আন্দাজ করে যে সৈনিকদের হয়তো খ্রিস্ট ধর্মে ধর্মান্তকরণ চলছে, আর এর ফলেই ওই সিপাহীরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। কবে বিদ্রোহ ঘোষণা করে? 10ই জুলাই 1806। এই বিদ্রোহ খুব একটা বড় আকার ধারণ না করলেও ইংরেজরা বুঝে গিয়েছিল যে সৈনিকদেরকে চটানো যাবে না, চটালে এই রকম বিদ্রোহ আসলেও আসতে পারে। 1806 খ্রিস্টাব্দে এই এরিয়াতে যেরকম সৈনিকদের ধার্মিক মনোভাবের উপর আঘাত ফেলার জন্যই ওই বিদ্রোহের সূচনা ঘটেছিল। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সূত্রপাত ঠিক এই একই রকম। তো 1857 সালের বিদ্রোহ নিয়ে আমরা পরে আসবো। ভেলোরে এই সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল টিপু সুলতানের ছেলেরা। ইংরেজরা এই বিদ্রোহ দমন করে দেয় এবং পরবর্তীতে যাতে টিপু সুলতানের ওই ছেলেরা আবারও কোনো বিদ্রোহের সূচনা না করে এই জন্য তাদেরকে এখান থেকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়। টিপু সুলতানের ছেলেদের ভেলোর থেকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয় এবং তাদেরকে পেনশন দিয়ে ওইভাবেই রেখে দেওয়া হয়। কিছুদিন পরে গিয়ে তাদের পেনশন বন্ধ করে দেওয়া হয়। এবার 1806 খ্রিস্টাব্দে বাংলাতে একটা ছোট্ট ঘটনা ঘটে। ঘটনা নয়, এটা একটা প্রতিষ্ঠা বলা যায়। 1806 খ্রিস্টাব্দে কলকাতাতে ব্যাংক অফ কলকাতার প্রতিষ্ঠা হয়। স্যার জর্জ বার্লো 1806 খ্রিস্টাব্দে কলকাতাতে ব্যাংক অফ কলকাতার প্রতিষ্ঠা করে, বা বলা যায় যে
স্যার জর্জ বার্লোর সময় কলকাতাতে ব্যাংক অফ কলকাতার প্রতিষ্ঠা হয়। 3 বছর পর 1809 খ্রিস্টাব্দে গিয়ে এই ব্যাংক অফ কলকাতারই নাম হয়ে যায় ব্যাংক অফ বেঙ্গল। তারপর ধীরে ধীরে মাদ্রাসেও ব্যাংক অফ মাদ্রাসের প্রতিষ্ঠা হয়, বোম্বেতেও ব্যাংক অফ বোম্বে প্রতিষ্ঠা হয়। তার বেশ কিছুটা সময় পরে গিয়ে ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ মাদ্রাস আর ব্যাংক অফ বোম্বে এই তিনটে ব্যাংক মার্জ হয়ে যায়। আর তারপর 1921 খ্রিস্টাব্দে গিয়ে এই যে তিনটে ব্যাংক মার্জ হয়ে গেল। এই তিনটেকে একসাথে বলা হতো ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এই যে তিনটে ব্যাংক মার্জ হয়ে গেল, এই মার্জ হয়ে যাওয়ার পর 1921 খ্রিস্টাব্দে গিয়ে এর নাম হয়ে যায় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। তারপর ভারতের স্বাধীনতার পর 1955 খ্রিস্টাব্দে গিয়ে এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এরই ন্যাশনালাইজেশন হয় আর এবং তখন থেকে এই ব্যাংকের নাম হয়ে যায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো স্যার জর্জ বার্লোর সময় তিনটে ঘটনা: দ্বিতীয় অঙ্গ মহীশূর যুদ্ধের সমাপ্তি, 1806 খ্রিস্টাব্দে ভেলোরের সিপাহী বিদ্রোহ আর 1806 খ্রিস্টাব্দে ব্যাংক অফ কলকাতার প্রতিষ্ঠা। এরপর 1807 খ্রিস্টাব্দে গিয়ে বাংলাতে একজন পার্মানেন্ট গভর্নর জেনারেলকে বসানো হয়, মিন্টো প্রথম। 1807 থেকে 1813 খ্রিস্টাব্দ এই 6 বছর ধরে মিন্টো প্রথম বাংলার গভর্নর জেনারেল ছিলেন। তার সময় সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা হলো যে ভারতে সনদ আইন পাস 1813, চার্টার অ্যাক্ট 1813 এটা ইন্ট্রোডিউস হয় এই মিন্টো প্রথমের সময়। মিন্টো প্রথম রিটায়ারমেন্ট নেওয়ার আগে আগে এই চার্টার অ্যাক্টটা ইন্ট্রোডিউস হয়। তবে এর পাশাপাশি আর দুটো মনে রাখার মতন ঘটনা আছে, সেটা হলো ওই পাঞ্জাব এরিয়াতে এইখানে রাজা ছিল রাজা রণজিৎ সিং। 1809 খ্রিস্টাব্দে রণজিৎ সিং এর সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা সন্ধি হয়, অমৃতসরের সন্ধি। আর এই সন্ধি অনুযায়ী বলা যায় যে পাঞ্জাবের এই এরিয়া পাঞ্জাবের মতন ছিল, কিন্তু শতদ্রু নদীর দক্ষিণে পাঞ্জাবের যতটা এরিয়া ছিল সেই এরিয়াটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে চলে আসে। আর ওই 1809 খ্রিস্টাব্দে এই যে সিন্ধ এরিয়ার রাজার সাথে একটা সন্ধি হয়, ট্রিটি অফ ইটারনাল ফ্রেন্ডশিপ। বলা যায় যে এই ট্রিটি অফ ইটারনাল ফ্রেন্ডশিপ এর দরুন এই সিন্ধ এরিয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণে চলে আসে। তো মিন্টো প্রথমের সময় দুটো সন্ধি, একটা হলো অমৃতসরের সন্ধি পাঞ্জাবের রাজা রণজিৎ সিং এর সাথে, আর সিন্ধ এরিয়ার সাথে ট্রিটি অফ ইটারনাল ফ্রেন্ডশিপ। আর তার সময় ওই যে বললাম সনদ আইন আসে 1813 খ্রিস্টাব্দের। ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আরো বেশি করে নিয়ন্ত্রণ করার জন্য এবং ব্রিটিশ প্রশাসনকে আরো বেশি উন্নত করার জন্য এই সনদ আইনটাকে আনা হয় এবং এই সনদ আইনটাকে আরো ভালো করে ইমপ্লিমেন্ট করার জন্য ফ্রান্সিস হেস্টিংসকে বাংলার নতুন গভর্নর জেনারেল হিসেবে পাঠানো হয়। চার্টার অ্যাক্ট লাগু হয় 1813 খ্রিস্টাব্দের 22শে জুলাই। এই সময় বাংলার গভর্নর জেনারেল ছিল মিন্টো প্রথম। এবার এটা লাগু হওয়ার মোটামুটি 2.5-3 মাস পর 4 অক্টোবর এই মিন্টো প্রথম রিজাইন দিয়ে দেয়। তারপর এই 4 অক্টোবরই বাংলার গভর্নর জেনারেল হিসেবে বসেন ফ্রান্সিস হেস্টিংস 10 বছর ভারতের গভর্নর জেনারেল ছিলেন 1813 থেকে 1823। তার পুরো নাম হলো ফ্রান্সিস রডন হেস্টিংস। তো চার্টার অ্যাক্টে কি কি ছিল এবং হেস্টিংস এই চার্টার অ্যাক্ট অনুযায়ী ভারতে কিভাবে কি করলো সেই সব নিয়ে আমরা এর পরের ভিডিওতে গিয়ে আলোচনা করব। জর্জ বার্লো আর মিন্টো প্রথম সম্পর্কে মোটামুটি এটুকু জানলেই হবে। এবার এখানে আমরা 1773 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার গভর্নর জেনারেল বা ভারতের গভর্নর জেনারেল যারা ছিল তাদের নামটা লিখেছি। মডার্ন হিস্ট্রি পড়তে গেলে এই নামগুলোকে আমাদের একটু পরপর জেনে রাখা খুব প্রয়োজন। বিভিন্ন সময় আমাদের এক্সামে জিজ্ঞেস করা হয় যে মডার্ন হিস্ট্রিতে কখন কোন ঘটনা কোন গভর্নর জেনারেলের সময় ঘটে। তো সেই হিসাবে গভর্নর জেনারেল কারা কারা আছে সেটা একটু বলি। 1773 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল হিসাবে ছিল ওয়ারেন হেস্টিংস, তারপরে আসে ম্যাকপারসন, তারপরে কর্নওয়ালিস। 1773 থেকে 1785, 85 থেকে 86 থেকে 93 সাল হেস্টিংস, ম্যাকপারসন, কর্নওয়ালিসের পরে গভর্নর জেনারেল হয় জন শোরের পরে টেম্পোরারি ছিল ক্লার্ক, তারপরে গভর্নর জেনারেল আসে ওয়েলেসলির পরে আবারও আসে কর্নওয়ালিস। কি বললাম তাহলে? জন শোর তারপর ক্লার্ক ওয়েলেসলি আবার কর্নওয়ালিস একদম প্রথম থেকে হেস্টিংস, ম্যাকপারসন, কর্নওয়ালিস, তারপর জন শোর, ক্লার্ক, ওয়েলেসলি আবার কর্নওয়ালিস।
কর্নওয়ালিস 1805 খ্রিস্টাব্দে আসে এবং 1805 খ্রিস্টাব্দেই মারা যায়। ওই জন্য তারপর টেম্পোরারি একজন আসে, তিনি হলেন জর্জ বার্লো। বার্লো তারপর মিন্টো, বার্লো মিন্টো, তারপরে আসে হেস্টিংস। এই হেস্টিংস আর ওই ওয়ারেন হেস্টিংস এই দুজন আলাদা। 1813 খ্রিস্টাব্দে যে হেস্টিংস আসে তার পুরো নাম হলো ফ্রান্সিস রডন হেস্টিংস, আর আগে ওই 1773 খ্রিস্টাব্দে ছিল ওয়ারেন হেস্টিংস। তো বার্লো থেকে কি কি, বার্লো মিন্টো তারপর হেস্টিংস, বার্লো মিন্টো হেস্টিংস। হেস্টিংস 1823 খ্রিস্টাব্দ পর্যন্ত থাকে। এর পরে কারা কারা ছিল, এর পরে ছিল অ্যাডাম, অ্যামহার্স্ট, বেলে আর বেন্টিং। অ্যাডাম, অ্যামহার্স্ট, বেলে, বেন্টিং। অ্যাডাম, অ্যামহার্স্ট, বেলে, বেন্টিং। অ্যাডাম 1823 খ্রিস্টাব্দে অল্প কয়েকদিনের জন্য ছিল অ্যাক্টিং গভর্নর জেনারেল হিসাবে। তারপর অ্যামহার্স্ট গভর্নর জেনারেল হিসাবে আসে 1823 থেকে 1828 খ্রিস্টাব্দ। এই 1828 খ্রিস্টাব্দে অল্প কয়েকদিনের জন্য আরো একজন গভর্নর জেনারেল আসে, বেলে। তারপর 1828 থেকে 1835 বেন্টিং ছিল। অ্যাডাম, অ্যামহার্স্ট, বেলে আর বেন্টিং। অ্যাডাম, অ্যামহার্স্ট, বেলে আর বেন্টিং। এরপর এক বছরের জন্য ছিল মেটকাফ 1835 থেকে 1836। বেন্টিং এর পরে মেটকাফ, বেন্টিং এর পরে মেটকাফ। তো অ্যাডাম, অ্যামহার্স্ট, বেলে, বেন্টিং, মেটকাফ। একদম প্রথম থেকে যদি দেখি, হেস্টিংস, ম্যাকপারসন, কর্নওয়ালিস, তারপর জন শোর বা শোর, ক্লার্ক, ওয়েলেসলি, আবার কর্নওয়ালিস, তারপর বার্লো, মিন্টো, হেস্টিংস, তারপরে আসে অ্যাডাম, অ্যামহার্স্ট, বেলে, বেন্টিং, তারপর মেটকাফ। তারপর পরপর তিনজন আসে, তাদেরকে খুব একটা মনে না রাখলেও চলে। অকল্যান্ড, এলেনব্রো, বার্ড। অকল্যান্ড, এলেনব্রো, বার্ড। অকল্যান্ড, এলেনব্রো, বার্ড। 1836 থেকে 42, 42 থেকে 44, আর 44 একজন ছিল অল্প কয়েকদিনের জন্য। 1836 থেকে 42 অকল্যান্ড, 42 থেকে 44 এলেনব্রো, আর 44 অল্প কয়েকদিনের জন্য ছিল বার্ড, স্যার উইলিয়াম বার্ড। এরপর গুরুত্বপূর্ণ তিনজন আসেন, হার্ডিংস, ডালহৌসি আর ক্যানিং। হার্ডিংস, ডালহৌসি, ক্যানিং। হার্ডিংস, ডালহৌসি, ক্যানিং। 1844 থেকে 48 হার্ডিংস, 48 থেকে 56 ডালহৌসি, আর 56 থেকে 58 ক্যানিং। তো এই গভর্নর জেনারেলরা কারা কারা ছিল আমি একদম প্রথম থেকে আরেকবার লাস্ট বলি। হেস্টিংস, ম্যাকপারসন, কর্নওয়ালিস, জন শোর, ক্লার্ক, ওয়েলেসলি, আবার কর্নওয়ালিস। তারপর বার্লো, মিন্টো, হেস্টিংস, অ্যাডাম, অ্যামহার্স্ট, বেলে, বেন্টিং, মেটকাফ, অকল্যান্ড, এলেনব্রো, বার্ড, হার্ডিংস, ডালহৌসি, ক্যানিং। তো যাই হোক, এই মিন্টো প্রথম পর্যন্ত আমরা কভার করলাম। এবার এর পর থেকে এক এক করে যারা আছে তাদেরকেও ধীরে ধীরে সমস্ত কিছু কভার করে নেব। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ভিডিওগুলো সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। কোথাও যদি কোনো ডাউট বা কনফিউশন থাকে সেগুলো আমাদেরকে জানাতে পারো। তো দেখা হচ্ছে এর পরে ক্লাসে গিয়ে।